হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করছি। সকলকে পদার্থবিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই শুরু করেছি আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটির নাম তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও ভূ চুম্বকত্ব। ইতিমধ্যেই এই অধ্যায়ের উপর প্রথম লেকচারটি হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় লেকচারে পদার্পণ করেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে বায়ো-স্যাভার্ট। গত ক্লাসে আমরা কি করেছি? বায়ো-স্যাভার্টের সূত্র নিয়ে আলোচনা করেছি। আর আজকের ক্লাসে আমরা কি করব? বায়ো-স্যাভার্টের সূত্রের প্রয়োগ নিয়ে আলোচনা করব এবং একটি গতিশীল চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের বলের মান ও দিক নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় বায়ো-স্যাভার্টের সূত্রের প্রয়োগ এবং একটি গতিশীল চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের বলের মান ও দিক নির্ণয়। ঠিক আছে, তাহলে চলো বয়েজ শুরু করি আমরা আমাদের আজকের প্রথম টপিক বায়ো-স্যাভার্টের সূত্রের প্রয়োগ। ঠিক আছে, তাহলে বায়ো-স্যাভার্টের এই সূত্রের প্রয়োগ। তাহলে বায়ো-স্যাভার্টের সূত্রটা কি? বায়ো-স্যাভার্টের সূত্রের সাহায্যে আমরা আসলে কি পেয়েছিলাম? আমরা কোন একটি স্থানের চৌম্বক ক্ষেত্রের মান পেয়েছিলাম, চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক পেয়েছিলাম। দিক নির্ণয়ের জন্য অবশ্য আমরা ফ্লেমিং এর ডান হস্ত রুলটা ইউজ করি, আর মান বের করার জন্য বায়ো-স্যাভার্টের সূত্রটা আমরা প্রয়োগ করি। তাহলে বায়ো-স্যাভার্টের সূত্র আমরা কি পেয়েছিলাম? dB = mu naught I divided by 4 pi I dl sin theta divided by r square। ঠিক আছে, এটা ছিল আমাদের বায়ো-স্যাভার্টের সূত্র। বায়ো-স্যাভার্ট এর সূত্র। ঠিক আছে, তাহলে আজকে এই সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তাহলে বায়ো-স্যাভার্টের এই সূত্রের প্রয়োগটা আমরা দুই ভাবে করে থাকি। বায়ো-স্যাভার্টের এই সূত্রের প্রয়োগটা আমরা দুই ভাবে করে থাকি। ঠিক আছে, তাহলে এক নম্বরে আমরা আলোচনা করব সোজা তড়িৎবাহী লম্বা, অবশ্যই অসীম, আমরা আলোচনা করব অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে। অসীম দৈর্ঘ্য লম্বা তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার জন্য আমরা একটা পরিবাহী নিয়ে নিই। অসীম পরিবাহী মানে এই যে এদিকে ইনফিনিটি, এদিকেও সে ইনফিনিটি। ওকে, এটা আমাদের একটা পরিবাহী। আচ্ছা, পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে I। তাহলে I তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং এখান থেকে সাপোজ এই বিন্দুর নাম হচ্ছে P, এটা আমাদের হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ঠিক আছে, dl অংশ, আর এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে l দৈর্ঘ্যের একটা তার, কিন্তু সেই তারের ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা নিয়ে নিলাম dl। এই dl এর মধ্যবিন্দু হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে r। আর দেখো পরিবাহী থেকে এটার কোণ হচ্ছে phi, এবং এই p বিন্দু থেকে এই পরিবাহীর লম্ব দূরত্ব, অর্থাৎ এটা লম্ব দূরত্ব, এটা হচ্ছে a দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে এখানে কোণ উৎপন্ন হয়েছে থিটা। আমি আবারও বলছি, আমাদের পরিবাহী হচ্ছে l দৈর্ঘ্যের একটা পরিবাহী নিয়ে নিলাম, অসীম দৈর্ঘ্যের পরিবাহী, অর্থাৎ সে নিচে আছে -ইনফিনিটি, উপরে আছে +ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত এই পরিবাহী তারটা। ঠিক আছে, আচ্ছা, এখন এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ dl, এই dl অংশ থেকে আমাদের নির্দিষ্ট বিন্দু p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতে হবে। সেই dl থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব হচ্ছে r,
এবং সেই নির্দিষ্ট বিন্দু থেকে পরিবাহীর লম্ব দূরত্ব হচ্ছে a, ঠিক আছে, এবং পুরো পরিবাহী হচ্ছে l। হ্যাঁ, এবং দেখো পরিবাহী থেকে ওই নির্দিষ্ট বিন্দু দূরত্ব, পরিবাহী থেকে ওই নির্দিষ্ট বিন্দু দূরত্ব r এর মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই, ঠিক আছে। তাহলে এখন বায়োসাভার্টের সূত্র অনুযায়ী আমরা ফার্স্টে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য নির্ণয় করব, তারপরে হচ্ছে আমরা পুরো পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করে ফেলব। আচ্ছা, তাহলে দেখো বায়োসাভার্টের সূত্র অনুযায়ী আমরা কি জানি, dB মিউ নট বাই 4 পাই I dl sin phi। এখানে দেখো এটা sin phi হবে, ঠিক আছে। আচ্ছা, ডিভাইডেড বাই এই যে মধ্যবর্তী দূরত্ব r স্কয়ার। এখন দেখো, এখন এই ফাইকে আমরা কি লিখতে পারি, দেখো এটা তো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে ওই ত্রিভুজের বহিস্থ কোণ ফাই। তাহলে জ্যামিতি থেকে আমরা কি জানি, কোন একটি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে দেখো এই ফাইটা যদি হচ্ছে বহিস্থ কোণ হয়, তাহলে এর অন্তঃস্থ বিপরীত কোণ কোনটা, অন্তঃস্থ বিপরীত কোণ হচ্ছে এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, আর হচ্ছে এই থিটা কোণটা। তাহলে আমরা লিখতে পারি ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা, এখান থেকে যদি আমরা sin phi বের করতে চাই, তাহলে এটা লিখতে পারি sin 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এটা হয়ে যায় sin 90 ডিগ্রি, এটা কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যাপ্লাই করে আমরা পেয়ে যাই হচ্ছে cos থিটা। তাহলে এটাকে sin phi এর জায়গায় আমরা cos phi বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে গেলাম dB ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই I dl cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। এই ডিবিটা কার জন্য বেরোলো, এই ডিবিটা বেরোলো এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের মান। ডিবিটা বের হলো এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য ডিবি এর মান, কিন্তু আমাদের তো বের করতে হবে পুরো পরিবাহীর জন্য, এবং এই পরিবাহীটা একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী। তাহলে এখন এই অসীম দৈর্ঘ্যের পরিবাহীর চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের জন্য এখানে কি করতে হবে, এখানে ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, এখন তাহলে আমরা এই সমীকরণটাকে পুরো পরিবাহীর জন্য ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে ফেললাম। এখন আমাদের নতুন সমীকরণ dB ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই I dl sin থিটা ডিভাইড বাই r স্কয়ার। এখন এটাকে b ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ dB ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মিউ নট বাই হচ্ছে 4 পাই I dl cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। আর আমাদের লিমিট কি হবে, লিমিট হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে, তাহলে এই হলো গিয়ে আমাদের পুরো তড়িৎ প্রবাহের পুরো পরিবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের মান। কিন্তু দেখো, আমরা এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দিয়ে এই ইন্টিগ্রেশনটা করতে পারবো না, ঠিক আছে। এবং আমাদের এই ডিএলটাকে, এই যে এখানে যে ডিএলটা রয়েছে, সেটাকেও থিটা আকারে নিয়ে আসতে হবে, এবং পুরো বিষয়টা অর্থাৎ লিমিটও চেঞ্জ করতে হবে, ডিএল এর মানটাও চেঞ্জ করে তারপরে পুরো বিষয়টাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। এখন তাহলে আমরা প্রথমত ডিএল এর মানটাকে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি, তারপরে আমরা ডিএল এর সাপেক্ষে আমরা এটাকে ফাই ইনফিনিটিকে পাই এর সাপেক্ষে নিয়ে এসে তারপরে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এখন দেখো ডিএল এর জন্য প্রথমত, এখন ডিএল এর জন্য একটু খেয়াল করো, ডিএল এর জন্য এটা প্রয়োজনে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও, কারণ যেহেতু আমাদের জায়গাটা ছোট আমরা তো মোছামুছি করব। ডিএল এর জন্য আমরা যে কাজটা করব, দেখো এই ত্রিভুজের জন্য একটু খেয়াল করো, এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে l স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, l স্কয়ার a স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। পাইথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন এখান থেকে আমরা আবার, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এই কোণটার মান হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে লম্ব।
তাহলে এখান থেকে tan থিটা এর মান আমরা নিয়ে আসতে পারি tan থিটা ইকুয়াল টু দেখো l বাই কি লিখতে পারি আমরা l বাই a। সো আমরা লিখতে পারি l ইকুয়াল টু a tan থিটা। ওকে, আচ্ছা এখন আমরা যে কাজটা করব এখন হচ্ছে আমরা এই dl কে ডিফারেনশিয়েট করব। ঠিক আছে, এই dl কে ডিফারেনশিয়েট করব। দেখো তাহলে এই dl কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে আমরা কি পাবো dl ইকুয়াল টু আমরা পেয়ে যাব a tan কে ডিফারেনশিয়েট করলে হয় sec স্কয়ার থিটা আর এখানে আমরা পেয়ে যাব d থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আবার sec স্কয়ার থিটাকে কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু d থিটা। ওকে, আচ্ছা তাহলে আশা করছি এই অংশটুকু তোমরা লিখেছো, এই অংশটুকু লিখতে পারছো। আচ্ছা a প্লাস আমরা এখানে কি লিখতে পারি 1 প্লাস দেখো tan থিটা ইকুয়াল টু l বাই a লিখেছিলাম, আমি আবার বলছি tan থিটা ইকুয়াল টু l বাই a লিখেছিলাম, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখবো l স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার d থিটা। আচ্ছা আমরা এই জায়গাটা মুছে ফেলি। দেখো এখান থেকে যদি আমরা এখানে আসি dl ইকুয়াল টু আমরা তাহলে লিখতে পারি dl ইকুয়াল টু আমরা লিখে ফেলি দেখো a স্কয়ার প্লাস l স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার, আবার a স্কয়ার প্লাস l স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি r স্কয়ার। সো আমরা এই জায়গাটাতে লিখতে পারি a ইনটু r স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু d থিটা। সো dl এর মান আমরা পেয়ে গেলাম r স্কয়ার বাই a ইনটু d থিটা। ঠিক আছে, এটা হলো কি আমাদের dl এর মান। ওই যে বলেছিলাম dl কে আমরা চেঞ্জ করব, সো সেই dl কে আমরা থিটার আকারে চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে, তাহলে dl ইকুয়াল টু কি আসলো r স্কয়ার বাই a ইনটু d থিটা। ওকে, আচ্ছা এখন দেখো মোটামুটি এটা আমরা পেয়ে গেছি। সো এই জায়গাটা কাজে লাগবে। আর আরেকটা জিনিস একবারে দেখিয়ে আমরা ওই মূল ইন্টিগ্রেশনে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে যে ওই যে বলেছিলাম যে আমরা ফাই কেও চেঞ্জ করে ফেলবো, ফাইল লিমিটটা আমরা পাই এর আকারে নিয়ে আসবো। তো দেখো যদি l ইকুয়াল টু প্লাস ইনফিনিটি হয় তাহলে আমরা tan থিটার জায়গায় কি লিখতে পারি, এই যে tan থিটা ইকুয়াল টু কি পেয়েছিলাম tan থিটা ইকুয়াল টু l বাই a পেয়েছিলাম, আর এখানে dl ইকুয়াল টু অলরেডি আমরা কি পেলাম dl ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে r স্কয়ার বাই a ইনটু d থিটা, আর আমরা পেয়েছি। আচ্ছা এগুলো আমরা লিখে নিলাম, তাহলে এই জায়গাটা আমরা মুছে ফেলি। হ্যাঁ, এই জায়গাটা আমরা মুছে ফেলি। দেখো আমরা লিমিট নিয়ে এখানে আলোচনা করি। যদি l ইকুয়াল টু যদি প্লাস ইনফিনিটি হয় তাহলে tan থিটা ইকুয়াল টু কি হবে থিটা ইকুয়াল টু দেখো tan থিটা ইকুয়াল টু তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি tan ইনভার্স 1 l বাই a, আর ইনফিনিটি টু দি কে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা ইনফিনিটি হয়, ইনফিনিটি কে কোনো কিছু দ্বারা গুণ করলে সেটা ইনফিনিটি হয়। তার মানে আমরা এখানে লিখতে পারি যখন l ইকুয়াল টু এত তখন আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 ইনফিনিটি। সো এটা লিখতে পারি পাই বাই 2। আবার যখন l ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি তখন এটাকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু মাইনাস পাই বাই 2। সো আমাদের লিমিট হচ্ছে l ইকুয়াল টু ইনফিনিটি হলে থিটা ইকুয়াল টু পাই বাই 2 এবং l ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি হলে থিটা ইকুয়াল টু মাইনাস পাই বাই 2। তোমরা এখান থেকে আশা করছি দেখতে পেয়েছো এবং তোমরা লিখে নিয়েছো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিমিটের মানটাও পেয়ে গেলাম। তাহলে এখন এই লিমিট অনুযায়ী এবং বিষয়টা অনুযায়ী আমি সবকিছু এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। দেখো তাহলে মাইনাস ইনফিনিটি মানে মাইনাস পাই বাই 2 আর প্লাস ইনফিনিটি মানে হচ্ছে প্লাস পাই বাই 2। এখানে মিউ নট
বাই হচ্ছে 4 পাই নিয়ে আসলাম, আই এর জায়গায় আই থাকলো, ডিএল এর জায়গায় চেঞ্জ হয়ে কি হয়ে গেল, ডিএল এর জায়গায় হয়ে গেল আর স্কয়ার ইনটু ডি থিটা ডিভাইডেড বাই এ। তাহলে এখানে আমাদের আগে আর স্কয়ার ছিল ইনটু এ, আর এখানে হবে cos থিটা ডি থিটা, এই জিনিসটা আমরা পাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি আমাদের লিমিটটাও চেঞ্জ করলাম, ডিএলটাকেও চেঞ্জ করলাম, করে আমরা এখন এটাকে ইন্টিগ্রেশন করার মতো একটা রূপে এনে ফেললাম। ওকে, এখন তাহলে আমরা এখানে একটা লাইন লিখে ফেলি। তাহলে b ইকুয়াল টু কনস্ট্যান্ট গুলো সামনে নিয়ে আসো, যেহেতু এখানে এখন লিমিট হচ্ছে π/2 অর্থাৎ এখানে ভ্যারিয়েবল হচ্ছে d থিটা, দেখতেই পাচ্ছ d থিটা হচ্ছে ভ্যারিয়েবল, তো বাকিগুলো সব কনস্ট্যান্ট। এখানে r স্কয়ার কাটা, তাহলে মিউ নট i বাই 4 পাই a, মিউ নট i বাই 4 পাই a ইন্টিগ্রেশন অফ মাইনাস π/2 থেকে প্লাস π/2, আর থাকলো কত cos থিটা ডি থিটা। আচ্ছা তাহলে মুছে ফেলি, এই জায়গাটা মুছে ফেলি, এই জায়গা থেকে আমরা ওই জায়গা পেলাম। এখন দেখো কি লিখতে পারি, b ইকুয়াল টু মিউ নট i বাই 4 পাই a, cos থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় sin থিটা, cos থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় sin থিটা, উপরে আপার লিমিট আর নিচে হচ্ছে লোয়ার লিমিট। তাহলে মিউ নট i বাই 4 পাই a sin আপার লিমিটের মান আগে বসাবো, মাইনাস সূত্রের মাইনাস, পরে অবশ্য sin মাইনাস π/2 হয়ে যাবে, সেটা বাইরে আনলে সেটা প্লাস হয়ে যাবে sin π/2। ওকে, তাহলে এই লাইনটা মুছে ফেলি, মিউ নট i বাই 4 পাই a মান বসাও 1 প্লাস 1, বা আমরা পেতে পারি মিউ নট i বাই 4 পাই a ইনটু 2। সো ফাইনালি আমরা পেয়ে গেলাম b ইকুয়াল টু 4 কে 2 দ্বারা কাটলে 2 থাকে, তাহলে মিউ নট i বাই 2 পাই a। এই হলো গিয়ে আমাদের অসীম দৈর্ঘ্যের সোজা এবং লম্বা তারের জন্য, অসীম দৈর্ঘ্যের সোজা এবং লম্বা তারের জন্য তড়িৎবাহী চৌম্বক ক্ষেত্রের মান b ইকুয়াল টু মিউ নট i বাই 2 পাই a, যেখানে i টা হচ্ছে, আমি যেখানে মিউ হচ্ছে কনস্ট্যান্ট, এই মিউ কে বলা হয় শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, যার একটা নির্দিষ্ট মান রয়েছে, সেটা হচ্ছে 4 10 টু দি পাওয়ার 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। i এর মান আমরা পেয়ে যাব, যে পরিবাহীর তে যে পরিমাণ তড়িৎ প্রবাহ নেব সেটা আমরা লিখে ফেলবো, এবং a মানে হচ্ছে এখানে পরিবাহী থেকে নির্দিষ্ট বিন্দু লম্ব দূরত্ব, a মানে পরিবাহী থেকে নির্দিষ্ট বিন্দুর লম্ব দূরত্ব, a ইকুয়াল টু লম্ব দূরত্ব। ঠিক আছে, কার লম্ব দূরত্ব, পরিবাহী থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে a। ঠিক আছে, তাহলে এই মানগুলো বসিয়ে আমরা কোনো একটি সোজা, লম্বা এবং অসীম তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ছিল 1 নম্বর প্রয়োগ, এটা 1 নম্বর প্রয়োগ। এরপরে আমরা চলে যাব আসলে 2 নম্বরের ক্ষেত্রে, যেখানে আমরা আলোচনা করব বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হতে পারে। ঠিক আছে, আচ্ছা বৃত্তাকার কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্র, বৃত্তাকার কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা একটা বৃত্তাকার কুণ্ডলী চিন্তা করি। বৃত্তাকার কুণ্ডলী, আগে আমরা এক পাকের কুণ্ডলী চিন্তা করি। আমরা এক পাকের কুণ্ডলীর জন্য আগে চৌম্বক ক্ষেত্রের মানটা নিয়ে আসব, তারপরে সেখান থেকে আমরা
n সংখ্যক পাকের কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্রের মান পেয়ে যাব। তাহলে আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r। ওকে, আচ্ছা ধরে নেই এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হচ্ছে ক্লকওয়াইজ বরাবর। আমরা ক্লকওয়াইজ বরাবর তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্রের মানটা কোন দিকে হবে? কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা কোন দিকে হবে? কুণ্ডলীর কেন্দ্রে, এখানে আমরা একটু মানটা চেঞ্জ করে দিই, আমরা আসলে কেন্দ্রের জন্য মান নির্ণয় করছি। কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র আমরা কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করব, সেটা তো সূত্র দিয়ে নির্ণয় করব। দিকটা কি দিয়ে নির্ণয় করব? ফ্লেমিং এর ডান হস্ত নীতি। তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নীতি, এই পয়েন্টে তড়িৎ প্রবাহের কথা চিন্তা করো। তাহলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা আমরা তড়িৎ প্রবাহের দিক নির্ধারণ করি। তাহলে তড়িৎ প্রবাহের দিক নির্ধারণ করলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিক হবে বোর্ড বরাবর ভেতরের দিকে, যাকে আমরা প্রকাশ করতে পারি ক্রস দ্বারা। ঠিক আছে, তাহলে বলতে পারি এই পয়েন্টের দিকে দেখালাম, এই পয়েন্টের জন্য ভেতরের দিকে, এই পয়েন্টের জন্য ভেতরের দিকে, তুমি এই পয়েন্টে একটা তড়িৎ প্রবাহের দিক নিলো, সেটা হচ্ছে ভেতরের দিকে। অর্থাৎ আমরা বলতে পারি, আমরা যদি কোনো বৃত্তের ক্ষেত্রে ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ নেই, তাহলে সেই কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিক হবে সব সময় ভেতরের দিকে, সব সময় ভেতরের দিকে, যাকে আমরা ক্রস দ্বারা প্রকাশ করি। ওকে, আবার বিপরীত ক্রমে যদি এন্টি ক্লকওয়াইজ হতো, যদি এন্টি ক্লকওয়াইজ হতো, এন্টি ক্লকওয়াইজ হলে সাপোজ এটা যদি এন্টি ক্লকওয়াইজ চিন্তা করো তুমি, এন্টি ক্লকওয়াইজ যদি তুমি চিন্তা করো, এটা এন্টি ক্লকওয়াইজ, এটা এন্টি ক্লকওয়াইজ, এটা এন্টি ক্লকওয়াইজ, তাহলে দেখো তো কোন দিকে পাচ্ছ? এন্টি ক্লকওয়াইজ হলে এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে হচ্ছে বোর্ড বরাবর বাইরের দিকে। এই পয়েন্টে দেখাচ্ছি, এই যে বোর্ড বরাবর বাইরের দিকে। আবার এই পয়েন্টের দিকে দেখাচ্ছি, বোর্ড বরাবর বাইরের দিকে। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এই এন্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে আমরা চৌম্বক ক্ষেত্রের মানটা পাবো হচ্ছে কেন্দ্রে, চৌম্বক ক্ষেত্রের দিকটা পাবো বোর্ড বরাবর বাইরের দিকে বা বহির্মুখী, যেটাকে আমরা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আমাদের আলোচনার সুবিধার্থে আমরা এখন এমন একটা নিয়েছি, আমরা বৃত্ত নিয়েছি, এমন একটা কুণ্ডলী নিয়েছি যার মেথড দিয়ে ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ভেতরের দিকে, ভালো কথা। এখন এই বিন্দুতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই বিন্দু, এই আগে আমরা ক্ষুদ্রাতি দিকটা তো পেয়ে গেলাম, এখন মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আসলে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য আগে আমরা মানটা বের করব, কেন্দ্রের মানটা বের করব, তারপরে পুরো কুণ্ডলীর জন্য আমরা মানটা বের করে ফেলবো, এই যে ডিএল। ওকে, আচ্ছা তাহলে এখানে মধ্যবর্তী কোণটা কত আসলো? মধ্যবর্তী কোণটা আসলো হচ্ছে থিটা ইকুয়াল টু, দেখতে পাচ্ছি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে এখন চৌম্বক ক্ষেত্রের মান তো আমরা জানি, ডিবি বায়ার-সাভার্টের সূত্র অনুযায়ী মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, এই যে কেন্দ্র থেকে দূরত্ব আর স্কয়ার। আচ্ছা তাহলে এখানে লিখতে পারি মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশনটাতে পড়ে যায় আই ডিএল, দেখো থিটার মান কত? 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, মিউ নট বাই হচ্ছে 4 পাই sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, সো লিখতে পারি আই ডিএল ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের, এই ডিএল অংশের জন্য কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান। এখন যদি আমরা পুরো বৃত্তের জন্য ব্যাপারটা নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কি হবে? দেখো এই অংশটুকুর মান যদি হয় হচ্ছে ডিএল, তাহলে পুরো বৃত্তের ইয়েটা কত হবে? পুরো বৃত্তের ক্ষেত্রে দৈর্ঘ্যটা কত হবে? অর্থাৎ বৃত্তের ক্ষেত্রে এখানে যদি এখানে 0, এখান থেকে যাত্রা শুরু করে এক পাকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখান থেকে যাত্রা শুরু করলো আবার এখানে আসলো, তাহলে সে 0 থেকে যাত্রা শুরু করে কত দূরত্ব অতিক্রম করলো? সে হচ্ছে বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে, তাহলে সে বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করলো। আর বৃত্তের পরিধি কোণটা আমরা কত জানি? বৃত্তের পরিধি কোণটা আমরা জানি হচ্ছে
টোয়াইস পাই আর, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের লিমিট হবে l ইকুয়াল টু 0 থেকে l ইকুয়াল টু টোয়াইস পাই আর। ওকে, তো দেখো আমরা চলে যাই আমাদের ইন্টিগ্রেশনে। সো b ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ db ইন্টিগ্রেশন অফ মিউ নট বাই 4 পাই i dl r স্কয়ার। দেখো ইন্টিগ্রেশনের মান বসাচ্ছি l ইকুয়াল টু 0 থেকে l ইকুয়াল টু টোয়াইস পাই আর। ওই যে এখান থেকে যদি যাত্রা শুরু করে আবার এখানে আসি এক পাকের জন্য, তাহলে কি হবে 0 থেকে সে পুরো পরিধি অতিক্রম করলো, অর্থাৎ 0 থেকে হলো টোয়াইস পাই আর। ঠিক আছে, আশা করছি তোমরা এই ইন্টিগ্রেশনের এই লিমিটের এই জায়গাটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন তাহলে আমরা চলে যাচ্ছি এটা ইন্টিগ্রেশন করতে। তাহলে এখান থেকে b ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, কনস্ট্যান্টের মানগুলো বের করে নিয়ে আসি। মিউ নট কনস্ট্যান্ট, i তো একটা ফিক্সড i, 4 পাই এটা কনস্ট্যান্ট। আর বৃত্তের ক্ষেত্রে মনে রাখতে হবে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু কনস্ট্যান্ট, কারণ সব জায়গায়ই বৃত্তের ব্যাসার্ধের পরিমাণটা সেম থাকে। সো যখন আমরা বৃত্তাকার কুণ্ডলী চিন্তা করব তখন তার ব্যাসার্ধ কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে মিউ নট i বাই হচ্ছে 4 পাই আর, তাহলে থাকলো কি এখানে, এখানে থাকলো হচ্ছে dl আর 0 টু টোয়াইস পাই আর। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা মুছে ফেলি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, মিউ নট i বাই 4 পাই আর ইনটু dl কে ইন্টিগ্রেশন করলে কি হয়, l হয়। এটা হচ্ছে আপার লিমিট টোয়াইস পাই আর ইনটু টোয়াইস পাই আর থেকে 0। তাহলে মিউ নট i বাই 4 পাই আর, এখানে দেখো টোয়াইস পাই আর মাইনাস 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওকে, তাহলে এখানে আমরা মুছে ফেলি। দেখো আশা করছি লিখতে পেরেছো। আচ্ছা, তাহলে এখানে আমরা মুছে ফেলি। এখান থেকে দেখো আমরা কাটাকাটি করলে যেটা পেয়ে যাব, b ইকুয়াল টু মিউ নট i বাই হচ্ছে টোয়াইস আর, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এক পাকের কুণ্ডলীর ক্ষেত্রে আমরা বৃত্তের তড়িৎ প্রবাহের মান এবং ব্যাসার্ধের মানটা জেনেই কিন্তু এই চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল এক পাকের ক্ষেত্রে। যদি n সংখ্যক পাক হয়, যদি কুণ্ডলীর পাক n সংখ্যক হয়, তখন আমরা কি করব? আচ্ছা, n সংখ্যক পাকের ক্ষেত্রে এটা হয়ে যাবে b ইকুয়াল টু মিউ নট n i বাই টোয়াইস r। ঠিক আছে, তো আসলে এই ফাইনাল ফর্মুলাগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ আসলে এত বড় ডিরাইভেশন করে তো তুমি নিশ্চয়ই সূত্রতে আসবে না। সূত্র কিভাবে আসলো সেটা তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে এই সূত্রগুলো দিয়ে। সো সূত্রগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র নিয়ে তো আমরা আলোচনা করলাম। এবার একটু এটার বিশেষ ক্ষেত্রে, যদি পূর্ণ বৃত্ত না থেকে যদি বৃত্তের একটা অংশ দিয়ে দেয়, ঠিক আছে, যদি বৃত্তের অংশ দিয়ে দেয় এবং কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলে, তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? এটা বলতে পারো একটা স্পেশাল কেস। ঠিক আছে, স্পেশাল কেস। স্পেশাল কেস। আচ্ছা, স্পেশাল কেসের ক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি, ধরে নিচ্ছি যে এটা হচ্ছে পূর্ণ বৃত্ত দেওয়া নাই, বৃত্তের একটা অংশ দেওয়া আছে, এটা তার কেন্দ্র। ঠিক আছে, বৃত্তের একটা অংশ দেওয়া আছে, এটা হচ্ছে তার কেন্দ্র। আচ্ছা, তাহলে এই কেন্দ্র থেকে এই যদি আমরা এগুলো যোগ করি, এটা হচ্ছে ও কেন্দ্র, তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, আর আর আচ্ছা দিক চিহ্ন দরকার নাই, ব্যাসার্ধ আর ব্যাসার্ধ আর, এবং এখানে কেন্দ্রে কত কোণ উৎপন্ন হয়েছে? দুই কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন হয়েছে।
সো এই ক্ষেত্রে আমরা স্পেশাল কেসে কি আলোচনা করছি, আমরা ধরে নিচ্ছি আমাদের সম্পূর্ণ বৃত্তটা দেওয়া নেই, একটা আংশিক বৃত্ত দেওয়া রয়েছে। তাহলে এই আংশিক বৃত্তের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মানটা তাহলে কত হবে? আমরা তো একটু আগে যেটা শিখলাম সেটা তো সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রে, কিন্তু যদি আংশিক বৃত্ত দিয়ে দেয় তখন মানটা কত হবে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা আমরা আসলে একটা বলতে পারো যে ঐকিক নিয়ম করেই করব। ঠিক আছে? দেখো আমরা আগে কতর জন্য করেছিলাম? পূর্ণবৃত্তের জন্য করেছিলাম, n সংখ্যক পাকের পূর্ণবৃত্তের জন্য করেছিলাম। তাহলে পূর্ণবৃত্ত মানে কত ডিগ্রি কোণ? পূর্ণবৃত্ত মানে হচ্ছে 360 ডিগ্রি কোণ। তাহলে 360 ডিগ্রির জন্য 360 ডিগ্রি এর জন্য b ইকুয়াল টু আমরা কত পেয়েছি? b ইকুয়াল টু মিউ নট ni বাই টুয়াইস r। ঠিক আছে? তাহলে 1 ডিগ্রির জন্য কত? 1 ডিগ্রি এর জন্য কত হবে? b ইকুয়াল টু মিউ নট ni বাই টুয়াইস r হোল ডিভাইডেড বাই 360 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের কত ডিগ্রির জন্য? তাহলে আমাদের হচ্ছে থিটা ডিগ্রির জন্য। তাহলে কত ডিগ্রির জন্য? থিটা ডিগ্রির জন্য। তাহলে থিটা ডিগ্রি এর জন্য b এর মানটা কত হবে? দেখো থিটা ডিগ্রি তাহলে উপরে গুণাকারে চলে যাবে, তাহলে আমরা ফাইনালি লিখতে পারি মিউ নট ni বাই টুয়াইস r থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এই হলো গিয়ে আমাদের ফাইনাল সূত্র। যদি সম্পূর্ণ বৃত্ত না দিয়ে বৃত্তের একটা অংশ দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে ওই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের ফর্মুলা হচ্ছে b ইকুয়াল টু মিউ নট ni ডিভাইডেড বাই টুয়াইস r ইনটু থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা সরাসরি কোনো আংশিক বৃত্তের জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটাই ছিল আমাদের স্পেশাল কেস। এটা অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি কাজে লাগে, অবশ্য কোনো কোনো ক্ষেত্রে আমাদের সিকিউর ক্ষেত্রেও কাজে লাগতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের মোটামুটি তাহলে প্রয়োগ নিয়ে আমাদের আলোচনা এই পর্যন্তই শেষ। এরপরে আমরা চলে যাব কোনো চৌম্বক ক্ষেত্রে কোনো একটি গতিশীল চার্জ স্থাপন করলে চৌম্বক ক্ষেত্রে যে বল উৎপন্ন হয় তার মানটা কি হবে এবং তার দিকটা কি হবে সেটা নিয়ে আমরা আলোচনায় চলে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। পরের টপিকস গতিশীল চার্জের জন্য চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে বলের মান ও দিক। এই ক্ষেত্রে আমরা ধরে নেই চৌম্বক ক্ষেত্র এদিক থেকে এদিকে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের দিক বাম থেকে ডানের দিকে, এই যে বি ভেক্টর, এবং এখানে আমরা একটা প্লাস চার্জ নিলাম। সাপোজ আমরা প্লাস চার্জ নিলাম, সেই প্লাস চার্জের দিক কোন দিকে ধরলাম এই চৌম্বক ক্ষেত্রের জন্য, সেই প্লাস চার্জটা এই যে ভি বেগ লাভ করলো, ভি ভেক্টর বেগ লাভ করলো। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে এই ক্ষেত্রে যে বলটা উৎপন্ন হবে সেই বলের মানটা আমরা পাবো F ভেক্টর ইকুয়াল টু কিউ, এই যে কিউ চার্জ, কিউ ইনটু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার সাহায্যে, অর্থাৎ F ভেক্টর ইকুয়াল টু কিউ ইনটু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ এখানে তো চৌম্বক ক্ষেত্রের আমরা একটা চার্জকে স্থাপন করেছি, চৌম্বক ক্ষেত্রে একটা চার্জকে স্থাপন করার জন্য সেই চার্জটা একটা গতিশীল হয়েছে, একটা বেগে গতিশীল হয়েছে, সেই গতিবেগটা হচ্ছে ভি ভেক্টর, এবং সেই ক্ষেত্রে গতিশীল হওয়ার সাথে সাথে সেখানে একটা বলের সৃষ্টি হয়েছে, সেই বলের মানটা হচ্ছে এফ ভেক্টর। সো
সো আমরা f এর মান পেতে পারি f ভেক্টর ইকুয়াল টু q v ভেক্টর ক্রস v ভেক্টর। আচ্ছা যদি আমরা মান নিয়ে চিন্তা করি f ইকুয়াল টু তাহলে কি হবে q v b sin থিটা। থিটাটা কোন দিকে? এই দেখো v ভেক্টর থেকে b ভেক্টরের দিকে। এই যে এটা হচ্ছে আমাদের থিটা, v ভেক্টর ক্রস v ভেক্টর v ভেক্টর ক্রস v ভেক্টর, অর্থাৎ v ভেক্টর থেকে b ভেক্টরের দিকে হবে এর দিক। সুতরাং আমরা লিখতে পারি, দেখো আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে b ইকুয়াল টু f q v sin থিটা। আচ্ছা sin থিটার বিভিন্ন মানের জন্য দেখো sin থিটা এর বিভিন্ন মানের জন্য b এর বিভিন্ন মান পাবো। আচ্ছা যদি থিটা এর মান হচ্ছে, আচ্ছা যদি বেগের মান 0 হয়, ফার্স্ট আলোচনা, যদি v 0 হয় অর্থাৎ চার্জটি যদি গতিশীল না হয়, চার্জটি গতিশীল না হলে কিন্তু এখানে কোনো চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে না। বা আমরা যদি এখান থেকে আলোচনায় যাই যে চার্জটা যদি গতিশীল না হয় অর্থাৎ v যদি 0 থাকে তাহলে কিন্তু f কি হয়ে যাবে, অর্থাৎ সেখানে কোনো বল উৎপন্ন হবে না। আচ্ছা এরপরে আসো 2 নম্বর কন্ডিশনে যাই। 2 নম্বর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি থিটা এর মান যদি 90 ডিগ্রি বা থিটা এর মান যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, দেখো তাহলে sin 180 ডিগ্রি এর মান কত? sin 180 ডিগ্রি এর মান হচ্ছে 0, আবার sin 0 এর মান হচ্ছে 0। তাই আমরা বলতে পারি যদি থিটা এর মানটা 0 ডিগ্রি অর্থাৎ যদি চৌম্বক ক্ষেত্র বরাবরই গতিশীল হয় বা চৌম্বক ক্ষেত্র বরাবর বিপরীত দিকে গতিশীল হয়, তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রেও বলের মানটা হয়ে যাবে 0। আর যদি দেখো থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ এই বেগটা যদি সম্পূর্ণ লম্ব বরাবর ক্রিয়াশীল থাকে, তাহলে আমরা এখানে যে বলটা পাবো সেটা হচ্ছে সর্বোচ্চ বল QVB। ওকে, তাহলে এটাই আমাদের মোটামুটি প্রাথমিক আলোচনা। দেখো আচ্ছা তাহলে দেখো আমরা এখান থেকে তাহলে F ইকুয়াল টু QVB পেলাম। সেখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, B ইকুয়াল টু F বাই QV। অর্থাৎ এইভাবেও আমরা গতিশীল চার্জের জন্য চুম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে। আচ্ছা এখানে যে বলটা আমরা পেলাম সেই বলটা নির্ণয়ের জন্য, সেই বলটা আমরা পাই সেই বলের দিক নির্ণয়ের জন্য আমরা ফ্লেমিং এর বাম হস্ত রুলটা ব্যবহার করতে পারি। ঠিক আছে। তো ফ্লেমিং এর বাম হস্তটা কি? এইটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত। ঠিক আছে। যেখানে থামস আমরা ইউজ করব বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা। বৃদ্ধাঙ্গুলি দ্বারা নির্দেশ করছে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের যে বল উৎপন্ন হচ্ছে সেই বলের দিক, তর্জনী দ্বারা চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা দ্বারা তড়িৎ প্রবাহের দিক। অর্থাৎ এই ফ্লেমিং এর বাম হস্তের এই নীতিটা অ্যাপ্লাই করে বা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা যে বল উৎপন্ন হচ্ছে সেই বলের দিকটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে। আচ্ছা সাপোজ ধরো এদিকে চৌম্বক ক্ষেত্রের মান এদিকে, এখানে আমরা একটা ধনাত্মক চার্জ নিলাম যার বেগ হচ্ছে v ভেক্টর এদিকে। ওকে। আচ্ছা মনে রাখতে হবে চার্জের ফ্লো, ধনাত্মক চার্জের ফ্লো মানেই কারেন্ট প্রবাহ। ধনাত্মক চার্জের ফ্লো মানেই কারেন্ট প্রবাহ। এই বিষয়টা দিয়ে অনেক সময় কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। চার্জের ফ্লো, প্লাস চার্জের ফ্লো মানে ফ্লো কারেন্ট। ওকে, তাহলে দেখো এখানে কোনটা হবে? অবশ্যই ভি থেকে বি এর দিকে হবে। তাহলে ভি থেকে বি এর দিকে, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে দেখো চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ, তাহলে চার্জের দিক মানে তড়িৎ প্রবাহ, আর চৌম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করলাম এই যে চৌম্বক ক্ষেত্র উপরে। দেখো এই যে তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্ষেত্রের দিক, তড়িৎ প্রবাহ
দিক, এই যে চার্জের দিক মানে তড়িৎ প্রবাহের দিক, ধনাত্মক চার্জের দিক মানে তড়িৎ প্রবাহের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের দিক। আর তাহলে বলটা কোন দিকে শো করছে? বলটা হচ্ছে বাইরের দিকে শো করছে, বলটা বাইরের দিকে শো করছে। অর্থাৎ এই ক্ষেত্রে যে বলটা আমরা পাবো, এই ক্ষেত্রে যে বলটা আমরা পাবো, এটা যদি আমরা ভেক্টর আকারে লিখি, তাহলে এই ক্ষেত্রে যে বলটা আমরা পাবো তার দিক হবে বোর্ড বরাবর বাইরের দিকে, ঠিক আছে, বলটা আমরা পাবো বোর্ড বরাবর বাইরের দিকে। অনেকে বলতে পারো যে স্যার এখানে ধনাত্মক চার্জ না নিয়ে আমার ইচ্ছে হচ্ছে আমি ঋণাত্মক চার্জ নিয়ে কাজ করব। তো ভালো কথা, ঋণাত্মক চার্জ নাও। ঋণাত্মক চার্জের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে যেদিক দিয়ে মনে রাখতে হবে, যদি ঋণাত্মক চার্জের বেগ যদি এদিকে হয় তাহলে মনে রাখতে হবে ধনাত্মক চার্জের বেগ তার বিপরীত দিকে, ঠিক আছে, ধনাত্মক চার্জের বেগ তার বিপরীত দিকে, কারণ ধনাত্মক চার্জ বরাবরই কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখানে আসলে কারেন্টের ফ্লোটা কোন দিকে? কারেন্টের ফ্লোটা আসলে এদিকে, বি এদিকে। তাহলে এফ ভেক্টরের মান কি কোন দিকে হচ্ছে দেখো, তাহলে এই যে কারেন্ট ফ্লো বরাবর আমি মিডল ফিঙ্গার দিয়ে দিলাম, ঠিক আছে, আর তর্জনী বরাবর আমি চৌম্বক ক্ষেত্রের দিক দিয়ে দিলাম। তাহলে বলের দিকটা কোন দিকে দেখা যাচ্ছে? বলের দিকটা ভেতরের দিকে দেখা যাচ্ছে, বোর্ড বরাবর ভেতরের দিকে দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা আসলে ফ্লেমিং এর বাম হস্ত রুল ইউজ করে বলের ব্যাপারটা আমরা বলের দিকটা আমরা নির্ণয় করতে পারি, এটার সাথে বলের মানটা নির্ণয় করতে পারি। আর বাম হস্ত নীতি, ফ্লেমিং এর বাম হস্ত নীতি ইউজ করে আমরা বলের দিকটা নির্ণয় করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল চৌম্বক ক্ষেত্রে চার্জের জন্য বলের মান। আমরা এখন আরেকটু দুইটা ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমত চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের দিক। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্রের ইকুয়াল আমরা কি পেলাম? B ইকুয়াল টু F ইকুয়াল টু QVB। আচ্ছা, তাহলে B ইকুয়াল টু F বাই QV। আচ্ছা, এখান থেকে চৌম্বক ক্ষেত্রের দিকটা আমরা জানি, এর একক আমরা জানি, একক হচ্ছে টেসলা। হ্যাঁ, এর একক আসলে আরো আছে, দেখো এটা দেখো নিউটন লিখতে পারি আমরা যদি একক নিয়ে আলোচনা করি, একক ইউনিট ডিসকাশন করি, তাহলে বলের একক হচ্ছে নিউটন, চার্জের একক কি? কুলম্ব, এবং ভি এর একক কি? মিটার পার সেকেন্ড। আবার দেখো এখান থেকে আমি যেটা লিখতে পারি, কুলম্ব পার সেকেন্ড মানে কি? আমরা জানি I ইকুয়াল টু কিউ বাই টি, অর্থাৎ চার্জ বাই সময়। চার্জের একক কুলম্ব, সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? চার্জ বাই সেকেন্ড। তাহলে এখানে দেখো চার্জ বাই কুলম্ব পার সেকেন্ড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? অ্যাম্পিয়ার। তাহলে নিউটন, অ্যাম্পিয়ার, মিটার, তাহলে আমরা লিখতে পারি নিউটন পার মিটার পার অ্যাম্পিয়ার। বিজ্ঞানী টেসলা এর নাম অনুসারে আমরা সাধারণত এর এককটা লিখি আসলে টেসলা, কি দ্বারা? টেসলা, এটা হচ্ছে SI ইউনিট। তাহলে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের ইউনিট হিসেবে আমরা ব্যবহার করব টেসলা ইউনিট, কিন্তু এই ইউনিটটাও হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। মেইনলি SI ইউনিট হিসেবে আমরা টেসলাকে ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই টেসলা কাকে বলে? এখন পরবর্তী প্রশ্ন হলো টেসলা কাকে বলে? এর আনসারটা লিখে নাও বা বুঝে নাও। সেটা হচ্ছে দেখো, তাহলে আমরা কি পেলাম? B ইকুয়াল টু F বাই QV। তার মানে একটা চার্জ থাকবে, সেই চার্জের একটা গতিশীল, সেই চার্জের একটা বেগ থাকবে, এবং এটার মেইন যে ফর্মুলা সেটা আসলে সাইন থিটা। তো এখানে সাইন থিটা এর মান কখন 1 হয়? 90 ডিগ্রি হলে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এটা হচ্ছে 1 হয়ে যায়। তার মানে যে চার্জটা আমরা নিচ্ছি সেই চার্জটা চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে সমকোণে গতিশীল হতে হবে, ঠিক আছে। আমরা যে চার্জটা নিচ্ছি সেই চার্জটা চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে সমকোণে গতিশীল হতে হবে, ঠিক আছে।
তাহলে দেখো কি যা লিখতে পারি, যা বলতে পারি, যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব চার্জ, যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব চার্জ চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 1 নিউটন বল উৎপন্ন হয়, সেই চৌম্বক ক্ষেত্রকে বলা হয় 1 টেসলা। আমি আবার বলছি, যে চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব চার্জকে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে বা গতিশীল করলে ওই ক্ষেত্রে যদি 1 নিউটন বল উৎপন্ন হয়, তাহলে ওই চুম্বক ক্ষেত্রকে বলা হয় হচ্ছে 1 টেসলা। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর एग्जाम, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস আছে, তাহলে টেসলা নিয়ে আমাদের টেসলা নিয়ে আলোচনা আমাদের শেষ হলো। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যাব, সেটা হচ্ছে লরেন্স বল। এটা পরীক্ষায় প্রায় আসে, লরেন্স বলটা কি? লরেন্স বলের ডেফিনেশনটা যদি আমরা বলি, কোনো একটি চার্জকে যদি আমরা একই সাথে চৌম্বক ক্ষেত্রে এবং তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, তাহলে ওই চার্জটি যে বল লাভ করে, তাহলে সেই বলকেই বলা হয় আসলে লরেন্স বল। অর্থাৎ সেখানে একটা কি থাকতে হবে, একই সাথে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে বা চৌম্বক ক্ষেত্র থাকতে হবে এবং একটা তড়িৎ ক্ষেত্র থাকতে হবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের জন্য আমরা তো এফ ম্যাগনেটিক লিখতে পারি, চৌম্বক ক্ষেত্রের জন্য এফএম আমরা কি লিখতে পারি, এফএম ইকুয়াল টু কিউ ভি বি। আর ওই চার্জের সাথে যদি চার্জ একটা যদি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয়, তাহলে সেখানে আমরা কি পাবো, এফ। আমরা তো একটু আগেই দেখেছি এটা, এই জন্য এটার ক্ষেত্রে আর লিখলাম না, আমরা এফ ইকুয়াল টু কিউ ভি বি তো পেয়েছি। আচ্ছা, আমরা ভেক্টর আকারে লিখি, ভি ভেক্টর ক্রস ভি ভেক্টর, এই আকারে পেয়েছি, তাই না? আচ্ছা, আর এখানে এফ ইলেকট্রন ইকুয়াল টু আমরা কি জানি, এফ ইকুয়াল টু কিউ ই। তাহলে এখন ওই চার্জটা কি হবে, দুইটা বলের একটা নিট বল লাভ করবে। সেই কি নিট বলটা লাভ করবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। এফ নেট ফোর্স ভেক্টর, এটা ভেক্টর আকারে লিখি। তাহলে কি লিখবো আমরা, এফ এম ভেক্টর প্লাস হচ্ছে এফ ই ভেক্টর। ওকে, তাহলে এফ এম ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ ভি ভেক্টর ক্রস ভি ভেক্টর প্লাস কিউ ই ভেক্টর। সো আমরা যদি কমন নিয়ে নিই, কিউটাকে কমন নিয়ে নিই, তাহলে ভি ভেক্টর ক্রস ভি ভেক্টর প্লাস ই। এই হলো গিয়ে আমাদের লরেন্স বল। এই এফ নেটটাই হলো গিয়ে লরেন্স বল, বা এটাকে আমরা অনেক সময় এফ নেট ইকুয়াল টু কিউ ভেক্টর ই ভেক্টর প্লাস ভি ভেক্টর ক্রস ভি ভেক্টর এই আকারেও লিখতে পারি। এটাকেই বলা হয় লরেন্স বল। অর্থাৎ কোন একটি চার্জকে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে চার্জটি যে লব্ধি বল লাভ করে, সেই বলকেই বলা হয় লরেন্স বল। ঠিক আছে, তাহলে বয়েজ আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কোনো তড়িৎবাহী পরিবাহীতে চৌম্বক ক্ষেত্রের মান এবং দুটি সমান্তরাল পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান কি হবে সেটা নিয়ে আলোচনা করব, এবং ওখানে লব্ধি বলের মান কি হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের সাথে থাকো, নিয়মিত লেকচারগুলো ফলো করো। চৌম্বকের লেকচারগুলো নিয়মিত ফলো করলে তোমাদের যে চৌম্বক নিয়ে যে ভীতিটা রয়েছে সেটা আশা করি দূর হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো।